ভারতবর্ষ ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, G20, ব্রিক্স এই জাতীয় বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের এক একটি সদস্য। তো ভারতবর্ষ যে সমস্ত অর্গানাইজেশনের সদস্য সেই সমস্ত অর্গানাইজেশন বিষয়ে আমরা একটা ওভারঅল একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সবচেয়ে প্রথমে যে অর্গানাইজেশনটার কথা সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। এটা বিশ্বের সবচেয়ে বড় অর্গানাইজেশন। 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনকে সাকসিড করে তৈরি হয়েছিল জাতিসংঘ। লিগ অফ নেশন তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, কিন্তু লিগ অফ নেশন নিজের কার্যে ঠিকঠাকভাবে সাফল্য প্রাপ্তি পায়নি, সেই জন্য সেটা ডিজলভ করে দিয়ে ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছিল ইউনাইটেড নেশনস চার্টার অনুসারে স্যান ফ্রান্সিসকোতে। ফাংশনের কথা যদি বলা হয় তো প্রধান কাজ ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল পিস, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, সিকিউরিটি, হিউম্যান রাইট, মানবাধিকার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো মেনটেন করা, আর ইন্টারন্যাশনাল ল ওভারঅল প্রত্যেকটা দেশ মেনে চলছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে ইউনাইটেড নেশনসের। মেম্বারের কথা বললে 193টা মেম্বার। যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন 51টা মেম্বার ছিল, আর ভারত হচ্ছে সেই 51টা মেম্বারের একজন, অর্থাৎ প্রতিষ্ঠার সময়কার মেম্বার। আর এই সমস্ত দেশগুলো হলো ইউনাইটেড নেশনসের সদস্য। প্রত্যেকটার নাম জানার কোনো দরকার নেই, মনে রাখার দরকার নেই। জাস্ট এটা জেনে রাখা দরকার যে ভারতবর্ষ ফাউন্ডিং মেম্বার, আর এটা জেনে রাখা দরকার যে লাস্ট যে কান্ট্রি জয়েন করেছে, দেশ জয়েন করেছে, সেটা হচ্ছে সাউথ সুডান 2011। ইউনাইটেড নেশনসের অফিস, ইউনাইটেড নেশনসের মেন যে অফিস এটা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত, এছাড়া আরও অন্যান্য জায়গায় অবস্থিত। নিউ ইয়র্ক সিটিতে মেন অফিস, এছাড়া রয়েছে ভিয়েনাতে, নিরোবিতে, আর হেগ শহরে নেদারল্যান্ডের। তারপর যে অর্গানাইজেশনের কথা আমরা বলবো সেটা হচ্ছে কমনওয়েলথ অফ নেশন। কমনওয়েলথ অফ নেশন তৈরি হয়েছিল 1949-এ। ব্রিটিশ এম্পায়ারের আন্ডারে যে সমস্ত কলোনিগুলো ছিল তারা স্বাধীনতা লাভের পর কমনওয়েলথ অফ নেশন জয়েন করে, ধীরে ধীরে ভারতবর্ষও জয়েন করেছিল। এর মেন ফাংশন হচ্ছে ডেমোক্রেসি মানে গণতন্ত্র এবং হিউম্যান রাইটস মানে মানবাধিকার যে বোধগুলো সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড মানে নিজের নেশনগুলোর মধ্যে, নিজের মেম্বার্সগুলোর মধ্যে বজায় রাখা। যদি সংখ্যার হিসাবে দেখা যায় তাহলে ইউনাইটেড নেশনসের পর সবচেয়ে বেশি সদস্য যদি কিছুতে থাকে তাহলে সেটা হচ্ছে কমনওয়েলথ অফ নেশন। মেম্বার্স এতে আছে 54টা। যেহেতু সংখ্যা অনেক বেশি, নাম মনে রাখার দরকার নেই প্রত্যেকটা। ইন্ডিয়া নিজের মেম্বারশিপ রেটিফাই করেছিল 1949 সালে। গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ভারতবর্ষের সংবিধান লিখছিল, তারা অফিসিয়ালি কমনওয়েলথ অফ নেশনে ভারতের মেম্বারশিপ পাকা করে দেয় 1949 সালে। এর মেন অফিস হচ্ছে মালবোরো হাউস, লন্ডন, ইউকেতে। আর এটা মনে রাখতে হবে ব্রিটিশ ক্রাউন অর্থাৎ ব্রিটিশ এম্পায়ারের মানে এই মুহূর্তে ইউকের যে রাজা বা রানী সে হচ্ছে কমনওয়েলথ অফ নেশনের অফিসিয়াল হেড। এগুলো কমনওয়েলথের মেম্বার্স, প্রত্যেকটা নাম জানার দরকার নেই যেহেতু সংখ্যা অনেক বেশি। ভারত একটি মেম্বার, 1949-এ জয়েন করেছিল, এটা জেনে রাখা দরকার। আর হেডকোয়ার্টার লন্ডনে, ইউকেতে। এরপর যে অর্গানাইজেশনের কথা বলবো সেটা হচ্ছে নন অ্যালাইং মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। এটা তৈরি হয়েছিল 1961 সালে। মেন উদ্যোগ নিয়েছিল প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু সেই সময়কার। এছাড়া ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট ছিলেন সুকার্নো, ইজিপ্টের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, আর ইউগোস্লাভের প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটো। এনারা উদ্যোগ নিয়ে তৈরি করেছিলেন নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। সেই সময় কোল্ড ওয়ার চলছিল, অর্থাৎ ইউএস আর ইউএসের অ্যালাই আর ইউএসএসআর যেটা আজকের দিনে রাশিয়াতে পরিণত হয়েছে তার অ্যালাই, দুদিকে দুটো ব্লক তৈরি হয়ে গেছিলো, পাওয়ার ব্লক। কিন্তু নন অ্যালাইন মুভমেন্ট সেই সমস্ত কান্ট্রি যারা দুটো ব্লকের কাউকেই জয়েন করেনি। ফাংশনের এটাই ছিল যে নিজের সভেরেন্টি, প্রত্যেকটা দেশের নিজের স্বাধীনতা, নিজের সার্বভৌমত্ব বজায় রাখা, আর কোনো ব্লক পলিটিক্স না। মানে জোট বেঁধে যে আলাদা আলাদা গ্রুপ করে পলিটিক্স করা হয় ওয়ার্ল্ডে, বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে নেয়, পলিটিক্স করে, সেটা থেকে বাঁচার জন্য নিজের নিজের স্বাধীনতা, নিজের নিজের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তৈরি হয়েছিল নন অ্যালাইন মুভমেন্ট। নন অ্যালাইন মুভমেন্টের মেম্বারের সংখ্যা 120টি। ইন্ডিয়া একটা ফাউন্ডিং মেম্বার, আর এর অফিস আছে, অফিস বলতে কোঅর্ডিনেটিং ব্যুরো আছে নিউ ইয়র্ক সিটিতে। এগুলো হচ্ছে নন অ্যালাইন মুভমেন্টের কান্ট্রিগুলো, আর অফিস নিউ ইয়র্ক সিটি। এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এটা একটি আঞ্চলিক সংগঠন। সার্ক অস্তিত্বে এসেছিল 8ই ডিসেম্বর 1985 সালে।
ফাংশন যদি বলা হয় তাহলে মূলত এর কাজ হচ্ছে ইকোনমিক কোঅপারেশন, মানে অর্থনৈতিক সহযোগিতা করা, আর আঞ্চলিকভাবে মানে ভারতবর্ষ তার নেবার যে নেবারিং কান্ট্রিজগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্য বজায় রাখা, কোঅপারেট করা একে অপরের সাথে। আর 2006 সালে একটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বলে একটা চুক্তির কথা বলা হয়েছিল, যার মাধ্যমে প্রত্যেকটা দেশ মানে সার্কে অবস্থিত প্রত্যেকটা দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য খুব আরামসে করতে পারবে। এছাড়াও সার্ক মানে সার্কের যে মেম্বার কান্ট্রিগুলো আছে তারা ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে ইউনাইটেড নেশনসে অ্যাজ অবজারভার। মেম্বার্সের সংখ্যা বললে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, 7টা। 7টা স্টেট যখন তৈরি হয়েছিল তখন 1985 সালে 2007-এ আফগানিস্তান জয়েন করবার পর মোট মেম্বার্সের সংখ্যা হয়েছে 8টি। যেহেতু আঞ্চলিক সেই জন্য প্রত্যেকটা মেম্বার্সের নাম জেনে রাখা অবশ্যই দরকার, কারণ এখান থেকে জিজ্ঞেস করা হয় যে সার্কের মেম্বার কোন দেশ বা কোন দেশ নয়, অনেক ধরনের কোয়েশ্চেন আছে। তো ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, পাকিস্তান আর আফগানিস্তান, এগুলো হচ্ছে সার্কের মেম্বার। পরের যে অর্গানাইজেশনটা, আচ্ছা সার্কের অফিস সেক্রেটারিয়েট আছে কাঠমান্ডু, নেপালে। স্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন যখন এস্টাবলিশ হয়েছিল, যখন প্রতিষ্ঠা হয়েছিল 1997-এ, সেই সময় 4টি দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড একসাথে এসেছিল ইকোনমিক কোঅপারেশনের জন্য, অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতা একে অপরের। তো সেই জন্য প্রত্যেকটা দেশের নাম প্রথম অক্ষরগুলো নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ বিমস্টেক নাম ছিল। পরবর্তীকালে মিয়ানমার যখন জয়েন করে তখন নাম হয়ে যায় বিমস্টেক, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। কিন্তু 2004 সালে আরও দুটো দেশ নেপাল, ভুটান যখন জয়েন করলো তখন এর ফুল ফর্ম চেঞ্জ করে দেওয়া হলো, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন নাম দেওয়া হলো। বিমস্টেক মূলত 14টি জায়গায় ফোকাস করে। কী কী? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে ব্যবসা বাণিজ্য, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন পরিবহন ও যোগাযোগ, এনার্জি মানে শক্তি সংক্রান্ত বিষয়, ট্যুরিজম মানে পর্যটন, টেকনোলজি মানে প্রযুক্তি, ফিশারিজ মানে মাছ চাষ আর সংগ্রহ সংক্রান্ত যে সমস্ত ব্যাপার, এগ্রিকালচার কৃষিকাজ, পাবলিক হেলথ মানে স্বাস্থ্য, পভার্টি এলিভেশন দারিদ্র্য উপশম, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম মানে সন্ত্রাসবাদ আর সীমান্তর যে সমস্ত অপরাধ সেগুলোকে আটকানোর জন্য যে সমস্ত বিষয়, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পরিবেশ আর প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত যে সমস্ত বিষয় সেগুলো, পিপল টু পিপল কন্ট্যাক্ট মানুষের যোগাযোগ, কালচারাল কোঅপারেশন মানে সাংস্কৃতিক সহযোগিতা, আর ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সমস্ত বিষয়। তো এই সমস্ত 14টা বিষয়ে প্রত্যেকটা দেশ এর মেম্বার কান্ট্রিগুলো একে অপরের সহযোগিতা করে। মেম্বার্সের কথা বললে ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। যেহেতু এটি একটি আঞ্চলিক এবং মেম্বার সংখ্যা কম, প্রত্যেকটা মেম্বারের নাম মনে রাখা অবশ্যই দরকার। ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড আর শ্রীলঙ্কা। নেপাল, ভুটান 2004-এ জয়েন করেছিল, কিন্তু এই দুটো কান্ট্রি বাদ দিলে বাকি সমস্ত কান্ট্রি নিজেদের বর্ডার বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের সাথে শেয়ার করে, সেই জন্য বে অফ বেঙ্গল নামের শুরুতে বে অফ বেঙ্গলটা ইনক্লুড করা হয়েছে। অফিসের অবস্থিত সেক্রেটারিয়েট আছে ঢাকা, বাংলাদেশে, অর্থাৎ ঢাকা বাংলাদেশে এর মেন সেক্রেটারিয়েট। এছাড়া চেয়ারম্যানশিপ প্রত্যেক বছর প্রত্যেকটা দেশের মধ্যে রোটেশনাল বেসিসে চলে, মানে একবার ভারতের কাছে চেয়ারম্যানশিপ পেলে একবার নেপালের কাছে আসে, একবার ভুটানের কাছে আসে, এইভাবে চলতে থাকে। এরপর হচ্ছে ব্রিক্স। ব্রিক্স এস্টাবলিশ হয়েছিল 2009-এ। ব্রিক্স একটা অ্যাক্রোনিম মানে শর্ট ফর্ম 5টা ইমার্জিং ইকোনমি মানে সবচেয়ে খুব বৃদ্ধিশীল যে সমস্ত ইকোনমি আছে সেগুলো, সেই 5টা কান্ট্রিকে একসাথে ব্রিক্স বলা হয়। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা পরে জয়েন করেছিল 2010-এ, এক বছর পর। তার আগে নাম ছিল ব্রিক, এখন হয়ে গেছে ব্রিক্স যেহেতু সাউথ আফ্রিকা জয়েন করেছে। মেন ফাংশন ইকোনমিক কোঅপারেশন মানে অর্থনৈতিক দিকে একে অপরের সহযোগিতা করায় ব্রিক্সের মেন উদ্দেশ্য। এছাড়া ব্রিক্সের প্রত্যেক বছর মিটিং হয় বিভিন্ন বিষয়ে, বিশ্বের যে সমস্ত ইম্পর্ট্যান্ট টপিক সেই সমস্ত বিষয় নিয়ে এই 5টি ইকোনমি একে অপরের সাথে কথা বলে। ব্রিক্স ফোরাম এস্টাবলিশ করেছিল ব্রিক্স নেশন 2011-এ। আর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা এস্টাবলিশ করেছিল 2014 সালে। মানে এই 5টা কান্ট্রি নিজেদের জন্য একটা ডেভেলপমেন্টের ব্যাংক তৈরি করেছিল। এই ব্যাংকটার নামই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা সাংহাই, চায়নাতে অবস্থিত। মেম্বার্সের সংখ্যা 5টি, মনে রাখা খুবই সহজ। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা।
প্রত্যেকটা দেশের ফার্স্ট যে লেটার সেগুলো দিয়ে তৈরি। অফিস সাংহাই চায়নাতে অবস্থিত। তো এগুলো হলো মেম্বার: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। আর সাংহাই চায়নাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। এরপর যেটা সেটা হচ্ছে IOR, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন। এস্টাবলিশ হয়েছিল 1997-এ। ফাংশন: মূলত এই অঞ্চলে 6টা প্রায়োরিটি, 6টা সেক্টর আছে যেখানে এখানে ফোকাস করে এই অর্গানাইজেশনটা। প্রথম হচ্ছে মেরিটাইম সিকিউরিটি, অর্থাৎ সামুদ্রিক যে সুরক্ষা সেই সমস্ত বিষয়। ট্রেড ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়। ফিশারিজ ম্যানেজমেন্ট, মাছ চাষ মাছ সংগ্রহ সংক্রান্ত বিষয়। ডিজাস্টার রিস্ক রিডাকশন, প্রাকৃতিক বিপর্যয়গুলো থেকে কীভাবে রক্ষা পাবে সেই বিষয়। একাডেমিক অ্যান্ড সায়েন্টিফিক কোঅপারেশন, শিক্ষা সংক্রান্ত আর সায়েন্টিফিক কোঅপারেশন। আর ট্যুরিজম প্রমোশন, পর্যটনকে প্রমোট করা আর সাংস্কৃতিক সহযোগিতা করা একে অপরের মধ্যে, এগুলো হচ্ছে উদ্দেশ্য। 22টা স্টেট, 22টা কান্ট্রি ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মেম্বার্স। আর এগুলো হচ্ছে মেম্বার্স, যেহেতু সংখ্যায় অনেক বেশি, প্রত্যেকটার নাম মনে রাখার কোনো দরকার নেই। অফিস হেডকোয়ার্টার মরিশাস 7-এ এর অফিস অবস্থিত। তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ওশেনকে ঘিরে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মেম্বার। প্রত্যেকটার নাম মনে রাখার কোনো দরকার নেই। ইভেন মরিশাসে এর হেডকোয়ার্টার। মেকং গঙ্গা কোঅপারেশন এস্টাবলিশ হয়েছিল 2000-এ। মেকং আর গঙ্গা দুটো নদীর নাম। গঙ্গা ভারতবর্ষের খুবই ইম্পর্ট্যান্ট একটি নদীর নাম, আর মেকং হচ্ছে সাউথ ইস্ট এশিয়া মানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ নদী, যেটা বিভিন্ন দেশের উপর দিয়ে পাস করছে। ফাংশনে যদি কথা বলা হয় তো মেন ফাংশন হচ্ছে ইকোনমিক কোঅপারেশন। এছাড়াও ট্যুরিজম মানে পর্যটনকে প্রমোট করা, কালচার সংস্কৃতিকে প্রমোট করা, এডুকেশন শিক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে একে অপরের সহযোগিতা করবে, ট্রান্সপোর্টেশন যোগাযোগ পরিবহন এই সমস্ত বিষয়ে একে অপরের সাহায্য করবে। এটাই হচ্ছে মেকং গঙ্গা কোঅপারেশনের মূল উদ্দেশ্য। মেম্বার্সের সংখ্যা হচ্ছে ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। আর এদের কেবলমাত্র মিনিস্টেরিয়াল মিটিং হয়, এদের কোনো সেক্রেটারিয়েট বা পার্মানেন্ট কোনো অফিস নেই। যেহেতু এটাও রিজনাল অর্গানাইজেশন, প্রত্যেকটা মেম্বারের নাম জানা দরকার। ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তো এগুলো হচ্ছে মেকং গঙ্গা কোঅপারেশনের সদস্য। এরপর যে অর্গানাইজেশনের কথা বলবো সেটা হচ্ছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা শর্টকাটে SCO বলা হয়ে থাকে। SCO যখন এস্টাবলিশ হয়েছিল 2001 সালে, তখন মেনলি এটা চায়না রাশিয়ার একটা উদ্যোগ বলা যেতে পারে। আর জয়েন করেছিল কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, মানে যে সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো সেগুলো জয়েন করেছিল। পরবর্তীকালে ইন্ডিয়া পাকিস্তান জয়েন করে। মেন ফাংশন হচ্ছে এই মধ্য এশিয়ার সিকিউরিটি সুরক্ষা বজায় রাখা এর মেন উদ্দেশ্য। 2004 সালে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্ডারে আরেকটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল যাকে র্যাটস বলা হয়, রিজনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার, মানে সন্ত্রাসবাদকে আটকানোর জন্য এই সমস্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ যেন না ছড়িয়ে পড়ে সেটাই উদ্দেশ্য ছিল সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্ডারে রিজনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার যে অর্গানাইজেশন তার। এছাড়া মিলিটারি আর ইকোনমিক কোঅপারেশনের উদ্দেশ্য। মেম্বার্স ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলো নামগুলো অনেকখানি একই রকম, তাই বারবার গুলিয়ে যায়। তোমাদের বলবো এই সেন্ট্রাল এশিয়ার ম্যাপগুলো একটু ভালো করে দেখে নিতে। এর অফিস বেজিং চায়নাতে অবস্থিত। তো এটা মোটামুটি এশিয়ার যদি ম্যাপ হয় তাহলে এখানকার মেম্বার হচ্ছে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তুর্কমেনিস্তান কিন্তু এর মেম্বার নয়, মনে রাখবে। আর পাকিস্তান। তো সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের এগুলো হচ্ছে মেম্বার, আর এর হেডকোয়ার্টার বেজিং চায়নাতে অবস্থিত। এরপর হচ্ছে G20, অর্থাৎ 20টা কান্ট্রির একটা সমূহ। এস্টাবলিশ হয়েছিল 1999-এ। ওয়ার্ল্ড ওয়ার II দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকগুলো অর্গানাইজেশন এসেছিলো, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এদের কাজই হচ্ছে একটা পুরো বিশ্ব জুড়ে যেন শান্তি বজায় থাকে, ইকোনমিক ডেভেলপমেন্ট যেন ঠিকঠাক হয়, বিশ্বের যে ওভারঅল পুরো বিশ্বের অর্থনীতি যেন কোনো দিন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেয়া। তো এরকম G20 একটা অর্গানাইজেশন, যদিও বিশ্বযুদ্ধের অনেক পরে তৈরি হয়েছিল 1999-এ, তবু এর উদ্দেশ্য এটাই ছিল যে ওভারঅল বিশ্বের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত কোনো সময় কোনো কারণে না হয়ে যায়। ফাংশনের মেন ফাংশন কিন্তু ওয়ার্ল্ড ফাইন্যান্স স্টেবিলিটি, মানে বিশ্বের যে অর্থনীতি আছে সেটা যেন স্টেবল থাকে, সেটাতে যেন কোনো সমস্যা না হয়। সাস্টেনেবল গ্রোথ মানে টেকসই গ্রোথ যেটা হয়, মানে দীর্ঘকালীন যে গ্রোথ হয় সেটা মেনটেন করা। আর ইকোনমিক কোঅপারেশন একে অপরের অর্থনৈতিক সহযোগিতা করা।
মেম্বার্স 20টা মেম্বার কিন্তু মনে রাখা দরকার। G20 থেকে কোশ্চেন করা হয়, কারণ G20 আজকের দিনে খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যার ইন্ডিয়া একটি মেম্বার, সেই জন্য বারবার কোশ্চেন করা হয় G20 মেম্বার সংক্রান্ত। তো G20 মেম্বার যদি আমরা দেখি কন্টিনেন্ট হিসাবে, উত্তর আমেরিকাতে ক্যানাডা, US আর মেক্সিকো, 3টে কান্ট্রি, 3জনেই G20 মেম্বার। দক্ষিণ আমেরিকার যদি কথা বলি তাহলে ব্রাজিল আর আর্জেন্টিনা এর মেম্বার। ইউরোপের যদি কথা বলি UK, স্পেন, ইটালি, জার্মানি এর মেম্বার। যদি আফ্রিকার কথা বলা হয় তাহলে আফ্রিকাতে কেবলমাত্র সাউথ আফ্রিকার মেম্বার। আর এশিয়ার কথা বললে রাশিয়া, টার্কি, সৌদি আরেবিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ কোরিয়া, জাপান আর ইন্দোনেশিয়া এর মেম্বার। আর অস্ট্রেলিয়াতে কেবলমাত্র অস্ট্রেলিয়ার মেম্বার। তো 19টা দেশ আর একটা ইউরোপিয়ান ইউনিয়ন মিলিয়ে G20, অর্থাৎ G20তে 19টা দেশ আছে, প্রত্যেকটা দেশের নাম বললাম। আর ইউরোপিয়ান ইউনিয়ন একটি অর্গানাইজেশন মিলে তৈরি হয়েছে G20। তো ওভারঅল যতগুলো ছিল আমরা ডিসকাস করলাম। যে সমস্ত অর্গানাইজেশনের ইন্ডিয়া মেম্বার, সেই সমস্ত অর্গানাইজেশনের কথা আমরা ভালো করে ডিসকাস করলাম। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্টে তোমাদের সাজেশন দিও। ভালো লাগলে প্লিজ শেয়ার দিস ভিডিও, আর প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।